Welcome to Party Street. আজকে আমাদের আলোচ্য বিষয় ইংল্যান্ডের লেভেলার এবং ডিগারদের সম্পর্কে। ইংল্যান্ডের গৃহযুদ্ধের সময় বেশ কিছু উগ্রবাদী গোষ্ঠী ধীরে ধীরে মাথাচাড়া দিয়েছিল। তার মধ্যেই অন্যতম ছিল লেভেলার এবং ডিগারগণ। এই লেভেলার এবং ডিগারদের নিয়েই আজকে আমরা আলোচনা করব, যদিও আলোচনাটাকে আমরা প্রধানত তিনটে পর্যায়ে ভাগ করব। শুরুতে লেভেলার আন্দোলন, তারপরে ডিগারদের আন্দোলন এবং সর্বোপরি একটা অ্যানালিসিস বা বিশ্লেষণ আমরা করব, যে বিশ্লেষণে আমরা দেখবার চেষ্টা করব যে ইংল্যান্ডের কোন আর্থসামাজিক, ধর্মীয় বা রাজনৈতিক প্রেক্ষাপটে লেভেলার ডিগারদের মতো আন্দোলন গড়ে উঠেছিল এবং তার সুদূর প্রসারী প্রভাব কি হয়েছিল। এটা করতে গিয়ে আমাদের পূর্ববর্তী বেশ কিছু যে ইন্টেলেকচুয়াল ব্যাকগ্রাউন্ড সেগুলো নিয়ে কথা বলতে হবে, বা পরবর্তীকালে কিভাবে একটা সোশ্যালিস্ট ধারণা বা সমাজতন্ত্রী ধারণার উত্থান ঘটছে এই আলোচনা থেকেই বা এই ধরনের মতবাদ থেকেই সেটাকেও একটু মাথায় রাখতে হবে। অর্থাৎ তাদের যারা পূর্বসূরি এবং উত্তরসূরি, এই দুটো দিক সম্পর্কেই আমাদেরকে মাথায় রাখতে হবে। তার কারণ লেভেলার আন্দোলন বা বিশেষ করে ডিগার আন্দোলন কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এই ধরনের মতবাদ, তার জন্ম, তার চর্চা আগে থেকেই শুরু হয়েছিল, যেটা ধীরে ধীরে পরবর্তীকালে আরও ডেভেলপ করেছিল এবং আলটিমেটলি 19th সেঞ্চুরিতে সমাজতান্ত্রিক ভাবনার জন্ম দিয়েছিল। তা নিয়ে ঐতিহাসিকরা নানা ব্যাখ্যা দিচ্ছেন, আমরা সেটাও কিন্তু একটু দেখব। এই আলোচনার উদ্দেশ্য কিন্তু শুধুমাত্র পরীক্ষা প্রস্তুতি নয়, পুরো যে কনসেপ্টটা, একটা যে ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট ইন ইউরোপ, একটা বলা যেতে পারে যে রাজনৈতিক বা রাষ্ট্রনৈতিক চিন্তা ভাবনার যে উত্থান ইউরোপে ঘটছে, যে পথ ধরে ঘটছে, সেই পথটাকে সামগ্রিকভাবে আমরা বুঝবার চেষ্টা করব। আমাদের আজকের আলোচনার সেটা একটা অঙ্গ। সুতরাং আজকের আলোচ্য বিষয় লেভেলার এবং ডিগারগণ। ইংল্যান্ডের লেভেলার এবং ডিগারদের নিয়ে আজকে আমাদের আলোচনা, যেটা আমি এখনই বললাম। আমরা চলে আসছি আলোচনায়। 16 শতাব্দীর শেষ ভাগে যখন এলিজাবেথ রাজত্ব করছেন, সেই সময় বাক স্বাধীনতার প্রশ্নে পার্লামেন্ট এবং রাজশক্তির মধ্যে একটা সংঘাত শুরু হয়েছিল এবং অনেকে মনে করছেন যে এই যে সংঘাতটা সেই সময় শুরু হয়ে গিয়েছিল, সেই সংঘাত থেকেই পরবর্তীকালে গৃহযুদ্ধের জন্ম হয়েছিল। অর্থাৎ গৃহযুদ্ধের যে একটা রুট বা তার যে অতীত ইতিহাস, সেটাকে অনুসন্ধান করতে গিয়ে অনেকে এলিজাবেথের এই সময়কালটায় পৌঁছে যাচ্ছেন। এবং এর পাশাপাশি আরেকজন ঐতিহাসিকের কথা আমরা উল্লেখ করব। তিনি হচ্ছেন G.H. Savine। তার যে বইটা, যেটা আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি, আ হিস্ট্রি অফ পলিটিক্যাল থিওরি, সেখানে পরিষ্কারভাবে তিনি বলছেন যে 1646 থেকে 49 খ্রিস্টাব্দের মধ্যে মধ্যবিত্ত শ্রেণীর মধ্যে থেকে লেভেলার এবং ডিগারদের উত্থান ঘটেছিল এবং তারই সূত্র ধরে ইংল্যান্ডে বামপন্থী গণতন্ত্রের উত্থান ঘটেছিল। অর্থাৎ এই যে ইতিহাসটা আমরা দেখছি, এটা একটা লম্বা ইতিহাস, যার একদিকে লেভেলার ডিগারদের উত্থান এবং সেখান থেকেই পরবর্তীকালে তারই সূত্র ধরে ইংল্যান্ডে বামপন্থী গণতন্ত্রের উত্থান ঘটছে। কিভাবে ঘটছে সে প্রসঙ্গে আমরা পরে আসব। আপাতত আমরা লেভেলারদের নিয়ে আলোচনা করব, যে লেভেলারদের উপরে টমাস হবসেরও কিছুটা প্রভাব পড়েছিল বলে অনেকে মনে করছেন। এখন গৃহযুদ্ধে যখন রাজশক্তির পরাজয় ঘটছে, তখন পার্লামেন্টের সদস্যরা তাদের সদ্যপ্রাপ্ত যে ক্ষমতা, সেই ক্ষমতা লাভে কিছুটা হতচকিত এবং তারা কিছুটা
হঠাৎ করে ঘটে যাওয়া এই ঘটনায় চমকিত, এবং সেই সময়ে তারা যাদের সাহায্যে এই ক্ষমতা লাভ করেছিলেন সেই সেনাবাহিনীর কাছ থেকে আস্তে আস্তে দূরে সরে যেতে শুরু করেছিলেন, যেটা সেনাবাহিনীর অনেকে খুব একটা ভালো করে দেখেননি, ভালো চোখে দেখেননি। এবং এই যে মানুষগুলো, পার্লামেন্টের সদস্যরা, তাদের অনেক সময় যে ধরনের একটা আপোষমূলক মনোভাব দেখা যায়, তার ফলে সেনাবাহিনীর অনেক সদস্য ধীরে ধীরে ক্ষুব্ধ হতে শুরু করেছিলেন। সেনাবাহিনীর এই যে উগ্র গোষ্ঠী যারা ক্ষুব্ধ হচ্ছেন, তাদেরই প্রভাবটা কিন্তু দ্রুত ছড়িয়ে পড়ছে, এবং এইভাবেই কিন্তু লেভেলারদের উত্থান ঘটছে। লেভেলাররা ধর্মগত দিক থেকে ইন্ডিপেন্ডেন্ট গোষ্ঠীর শাখা, এবং অর্থনৈতিক দিক থেকে মোটেই তারা বিত্তহারা নয়, বা একেবারে নিম্নবিত্ত মানুষের মধ্যে তারা পড়েন না। লেভেলারদের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি তাদের নেতৃত্ব দিচ্ছেন জন লিলবার্ন নামক একজন ব্যক্তি, এবং তার বেশ কিছু সহযোগী ছিলেন, অন্যান্য নেতারা ছিলেন। তাদের মধ্যে অন্যতম হচ্ছেন রিচার্ড ওভারটন, এবং এই লেভেলারদের উপরে আরেকজন ব্যক্তির প্রবল প্রভাব পড়েছিল। তিনি হচ্ছেন উইলিয়াম ওয়ালউইন, বা ওয়ার্ল্ডউইন বলা হয়। এর প্রভাব ছিল অপরিসীম। সুতরাং নেতৃত্বে লিলবার্ন, সমসাময়িক আরো অন্যান্য নেতা যাদের উপরে উইলিয়াম ওয়ালউইনের প্রভাব পড়েছিল। উগ্রপন্থী সৈন্যরা যারা আপোষমূলক মনোভাবের ফলে ক্ষুব্ধ ছিলেন, যারা পার্লামেন্টের সেই সময়কার বিজয়ী সদস্যদের প্রতি ধীরে ধীরে ক্ষুব্ধ হচ্ছিলেন, তারা দাবি করেছিলেন যে নরমপন্থী প্রেসবাইটারিয়ানদের নিয়ন্ত্রণ থেকে পার্লামেন্টকে মুক্ত করে রাজার বিরুদ্ধে একটা সর্বব্যাপী সংঘর্ষে লিপ্ত হতে হবে। অর্থাৎ পার্লামেন্টের সদস্যরা যেখানে ক্ষমতা লাভ করে ক্ষান্ত, তারা ধরে নিচ্ছিলেন যে তাদের কাজ শেষ হয়ে গেছে। সেই সময় এই উগ্রপন্থী সৈন্যরা কিন্তু মনে করছিলেন যে তাদের কাজ শেষ হয়নি। এই যে যারা আপোষবাদী, নরমপন্থী প্রেসবাইটারিয়ান একটা গোষ্ঠী, তাদের নিয়ন্ত্রণ থেকে মুক্ত হয়ে রাজার বিরুদ্ধে একটা সংঘর্ষে তারা লিপ্ত হতে চাইছেন। এবং ওয়ার্ল্ডম্যান 1647 খ্রিস্টাব্দের অক্টোবরে দ্য কেস অফ দ্য আর্মি ট্রুলি স্টেটেড নামক একটা প্রচার পুস্তিকা রচনা করছেন, এবং সেই প্রচার পুস্তিকাতে সমঝোতার বিরোধিতা করছেন। অর্থাৎ আমরা বারবার যেটা দেখতে পাচ্ছি যে এই সমঝোতারই বিরোধিতা করতে চাইছে লেভেলাররা। তারা অনেক বেশি র্যাডিক্যাল, এবং স্বভাবতই সেনাবাহিনীর উচ্চপদস্থ এই র্যাডিক্যাল মানুষেরা ওই সমঝোতাকামী যারা নরমপন্থী প্রেসবাইটারিয়ান, তাদের কাছে নৈরাজ্যবাদী হিসেবে চিহ্নিত হচ্ছেন। অর্থাৎ একটা স্টেবিলিটির বিরুদ্ধে এরা কথা বলছেন, যারা কিনা আবার একটা আন্দোলনের কথা বলছেন, সেই কারণে তারা নৈরাজ্যবাদী। জন ওয়াইল্ডম্যান ঘোষণা করেছিলেন ইংল্যান্ডের প্রতিটি মানুষেরই অধিকার আছে তাদের প্রতিনিধি নির্বাচন করার। এর ফলে একটা বিতর্ক শুরু হয়ে গেল, যে বিতর্কের পূর্ণতা আমরা দেখতে পাচ্ছি পাটনির চার্চ প্রাঙ্গণে অনুষ্ঠিত একটি বিতর্ক হচ্ছে। সেই বিতর্কে যেখানে সাংবিধানিক অধিকার দাবি করছেন এবং তারা একটা প্রচার পুস্তিকা সেটা প্রকাশ করছেন, যেটা আমরা আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছি, অ্যান এগ্রিমেন্ট অব দ্য পিপল। এই প্রচার পুস্তিকাতে তারা তাদের বিভিন্ন ধরনের সাংবিধানিক অধিকার দাবি দাওয়া পেশ করছেন। অর্থাৎ আস্তে আস্তে আন্দোলনটা দানা বাঁধছে, এবং পরবর্তীকালে আমরা দেখতে পাচ্ছি যে অ্যান এগ্রিমেন্ট অব দ্য পিপল এই প্রচার পুস্তিকাটি লেভেলার গোষ্ঠীর একটা অন্যতম প্রচার মাধ্যম হয়ে উঠছে। এরকম অনেকগুলো পুস্তিকা বেরিয়েছিল। A.L. মর্টন তার আ পিপলস হিস্ট্রি অফ ইংল্যান্ড গ্রন্থে বক্তব্য প্রকাশ করছেন যে পরবর্তীকালে 19 শতাব্দীর যে চার্টিস্ট আন্দোলনের ধারণা, তার পূর্বাভাস এতে অনেক পূর্বেই পাওয়া গিয়েছিল। এই চার্টিস্ট আন্দোলন হয়েছিল মোটামুটিভাবে 1836-38 থেকে শুরু হয়ে 1848 পর্যন্ত। যে আন্দোলনের পূর্বাভাস
A.L. মর্টন এই ধরনের বক্তব্যের মধ্যে খুঁজে পাচ্ছেন, যেখানে এরাও দাবি করছেন বিভিন্ন ধরনের অধিকার এবং রাজশক্তির বিরুদ্ধে লড়াই করতে চাইছেন। লেভেলাররা বলতে চেয়েছিলেন রাজশক্তি ঈশ্বর সৃষ্টি করেননি। এই জায়গাটা খুব ইম্পর্ট্যান্ট এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা খেয়াল রাখতে হবে, কারণ পরবর্তীকালে এই বক্তব্য বহুভাবে রাজনৈতিক তত্ত্বকে প্রভাবিত করেছিল। কি বলছে তারা? রাজশক্তি ঈশ্বর সৃষ্টি করেননি, রাজা ও প্রজার সম্পর্কের মাত্রাগুলি ঠিক করেছে একটি সামাজিক চুক্তি বা সোশ্যাল কন্ট্রাক্ট। এই সামাজিক চুক্তিটা কি না, এমন একটা চুক্তি যেটা ঈশ্বরকে সামনে রেখে রাজা এবং প্রজার মধ্যে চুক্তি। ঈশ্বরকে সামনে রেখে একটা চুক্তি করছে রাজা এবং প্রজা, যেখানে তাদের নিজস্ব যে সম্পর্ক, ক্ষমতা, তাদের এখতিয়ার, এই সমস্ত কিছু ঠিক হয়ে যাচ্ছে এই চুক্তির মধ্যে দিয়ে। রাষ্ট্রশক্তির মূলে রয়েছে সাধারণ মানুষের মধ্যেকার একটা বোঝাপড়া বা সম্মতি বা এগ্রিমেন্ট, অর্থাৎ একদিকে একটা সোশ্যাল কন্ট্রাক্ট যেটা বলা যেতে পারে ইন ফ্রন্ট অফ গড আমরা দেখতে পাচ্ছি রাজা এবং প্রজার মধ্যে হচ্ছে, আর একদিকে একটা এগ্রিমেন্ট যেটা সাধারণ মানুষের মধ্যেকার একটা এগ্রিমেন্ট, যে এগ্রিমেন্টের ফলে ঠিক হচ্ছে যে তাদের কে শাসন করবেন। সময়ের সঙ্গে সঙ্গে এই যে সম্মতিগুলো, এই যে বোঝাপড়া, এগ্রিমেন্ট, তার একটা রিনিউয়াল, তার একটা নবীকরণ দরকার, যাতে নির্বাচিত প্রশাসকের হাতে রাজ্য শাসনের ক্ষমতা দেওয়ার সময় স্থির করা হবে তাদের ক্ষমতার সীমারেখা। অর্থাৎ বারবার এই এগ্রিমেন্টটা ঘটবে। খেয়াল করে দেখো, এটাই যেন পরবর্তীকালে গণতান্ত্রিক ব্যবস্থায় একটা নির্দিষ্ট সময়ের ব্যবধানে ভোটাধিকার প্রয়োগের মতো ব্যাপার। এটাই যেন একটা এগ্রিমেন্ট, সেখানে শাসক এবং প্রজার ক্ষমতার সীমারেখাটা বারবার রিডিফাইন করা হচ্ছে, স্থির করা হচ্ছে, এইভাবে জিনিসটা হচ্ছে। এবং একজন ব্যক্তি তিনি বারবার প্রশাসনিক পদে নির্বাচিত হওয়াটা ঠিক নয়। তারা বলছেন যে একজন শাসক যিনি দীর্ঘদিন শাসন করছেন তিনি বারবার নির্বাচিত হচ্ছেন, এটা ঠিক নয়। এবং সাধারণ মানুষের অনুমোদন ছাড়া প্রশাসনিক পদে বসা বৈধ নয়। অর্থাৎ যিনি কিনা প্রশাসনিক পদে বসবেন তার প্রতি সাধারণ মানুষের সমর্থন থাকতে হবে, সাধারণ মানুষের অনুমোদন থাকতে হবে। এখানে ঊনবিংশ শতাব্দীর যে উদারবাদী গণতান্ত্রিক চেতনা, পরিষ্কারভাবে তার একটা পূর্বাভাস পাওয়া যাচ্ছে। বা এই যে সামাজিক চুক্তি, এটার প্রভাব আমরা পরবর্তীকালে জন লকের রাষ্ট্র দর্শনে পাচ্ছি, আরো পরবর্তীকালে ফরাসি বিপ্লবের প্রাককালে রুশোর যে তত্ত্ব, সেখানে আমরা সামাজিক চুক্তি বা সোশ্যাল কন্ট্রাক্টের প্রভাব পাচ্ছি। অর্থাৎ একটা দীর্ঘ টাইমলাইন ধরে এই যে ভাবনাটা, লেভেলারদের এই যে ভাবনা, সেটা কিন্তু ইউরোপীয় রাজনৈতিক দর্শনকে প্রভাবিত করেছিল, সে ব্যাপারে সংশয়ের কোনো অবকাশ নেই। এদের প্রধান দাবিগুলো কি কি ছিল সেটাকে একটু আমরা দেখে নিই। প্রথমত, ধনী দরিদ্র নির্বিশেষে সকলে আইনের চোখে সমান হবে, ক্ষুদ্র উৎপাদনকারীদের সম্পূর্ণ স্বাধীনভাবে বাণিজ্য করার স্বাধীনতা প্রদান করতে হবে, ধর্ম করের বিলুপ্তি ঘটিয়ে নতুনভাবে চার্চ গঠন করতে হবে, সম্পত্তির অধিকারীদের নিরাপত্তা প্রদান করতে হবে, সম্পত্তির মালিক না হলেও নির্বাচনে অধিকার প্রদান করতে হবে, সর্বোপরি একটি প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। ভেরি ইন্টারেস্টিং, খেয়াল করে দেখো, এখানে সম্পত্তিকে রক্ষা করার কথা বলা হচ্ছে, চার্চের রিকনস্ট্রাকশনের কথা বলা হচ্ছে, একই কথা কিন্তু পরবর্তীকালে ফরাসি বিপ্লবের সময় বলা হবে, এবং সেখানে ক্ষুদ্র উৎপাদনকারীদের একটা প্রোটেকশন দেওয়ার কথা বলা হচ্ছে, এবং প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করার কথা বলা হচ্ছে, একটা সার্বজনীন ভোটাধিকারের কথা বলা হচ্ছে। এবং ধর্মের দিক থেকে তারা অ্যানাব্যাপটিস্ট মতবাদের অনুসারী ছিলেন, এটা আমরা দেখেছি, ঐতিহাসিকরা বলছেন। এবং লিলবার্ন ঘোষণা করছেন যে সকল মানুষই আদমের সন্তান, তাই তারা সকলেই সমান এবং অনুরূপ ক্ষমতা ও কর্তৃত্বের অধিকারী। অনেকটা তোমরা যদি আমার অ্যানাব্যাপটিস্টদের ভিডিওটি দেখো, এই চ্যানেলে রয়েছে, তোমরা চাইলে দেখতে পারো। আমি এই লেকচারের যে ডেসক্রিপশন, সেখানে লিঙ্কটি শেয়ার করে দেব।
সেখানেও কিন্তু পরিষ্কারভাবে একটা ধর্মীয় বাতাবরণের মধ্যে থেকে সকলের সমান অধিকারকে স্বীকার করা হয়েছিল। বিশেষ করে আমি এই জায়গাটাতে গ্রেভেলের কথা উল্লেখ করব, যেখানে গ্রেভেল কিন্তু বলছেন যে প্রত্যেকে যেহেতু ঈশ্বরের দ্বারা সৃষ্ট, ঈশ্বরের সন্তান, তাই তারা সকলের সমান। কিন্তু সমাজের এই যে সাম্য, সেটা প্রতিফলিত নয় কেন? তার প্রধান কারণ হচ্ছে অর্থনৈতিক বৈষম্য। অর্থাৎ ধনী দরিদ্র এই যে একটা বৈষম্য, এইটা সাধারণ মানুষকে, যারা ধনী তাদের থেকে পৃথক করে দিয়েছে, যদিও বাস্তবে আমরা জানি যে এরা সকলেই ঈশ্বরের সন্তান। এই বক্তব্যটাই যেন লিলবার্নের ঘোষণায় কিছুটা প্রতিফলিত হচ্ছে, যে সকলেই যেহেতু আদমের সন্তান, আদি মানব, তাই তারা সকলেই সমান। অর্থাৎ এটা একটা সাম্যের ধারণা, এবং সেখানে শুধু অর্থনৈতিক সাম্য নয়, তারা অনুরূপ ক্ষমতা এবং কর্তৃত্বের অধিকারী। এখানে কিন্তু ক্ষমতার সাম্যের কথাও পরিষ্কারভাবে ঘোষণা করা হচ্ছে। ক্রিস্টোফার হিল তার একটা বিখ্যাত বই দ্য ইংলিশ রেভলিউশন 1640, সেখানে বলছেন যে লেভেলার নেতা রেনবোরো সার্বজনীন ভোটাধিকারের প্রতি আস্থাশীল ছিলেন। আমরা লিলবার্নের বক্তব্য বা লেভেলারদের মূল বক্তব্যগুলো যেখানে দেখেছি, সেখানে কিন্তু সম্পত্তির নিরিখে ভোটাধিকারের কথা বলা হয়নি, যে কারণেই ক্রিস্টোফার হিল বলছেন যে একটা সার্বজনীন ভোটাধিকারের প্রতি এরা আস্থাশীল ছিলেন। আসলে লিলবার্ন এবং তার যারা অনুগামী, তারা বিশ্বাস করতেন যে এর ফলে যদি একটি সংবিধান রচিত হয় এবং প্রতি বৎসর একটি স্বাধীন পার্লামেন্ট গঠিত হয়, তাহলে দরিদ্র শ্রেণী ধনী শ্রেণীকে শাসন করার সুযোগ পাবে। যদি সার্বজনীন ভোটাধিকার হয়, তাহলে ধনীরাও সুযোগ পাবে তাদের প্রতিনিধি নির্বাচন করার, এবং প্রতিনিধি নির্বাচনের মধ্যে দিয়ে তারা ধনী শ্রেণীকে কিন্তু শাসন করার সুযোগ পাবে, এরকমটা লিলবার্ন মনে করছেন। নিঃসন্দেহে এটা একটা গণতান্ত্রিক চেতনা সমৃদ্ধ মানুষের দ্বারা সৃষ্ট এক আধুনিক রাষ্ট্রের কল্পনা, যেটা লেভেলাররা করছেন। এই মানুষেরাই বিপ্লবের সমর্থনে রাস্তায় নেমে বিক্ষোভ করছেন, এবং তারা চেষ্টা করছেন এক নতুন ধরনের রাষ্ট্র ব্যবস্থা তৈরি করতে। ক্রিস্টোফার হিল বলছেন যে এরা ত্রয়োদশ শতাব্দীর চার্চ বিরোধী ললারদের উত্তরসূরি, যেটা আমি বলেছি আগেই। তার যুক্তিটা তিনি কি দেখাচ্ছেন না, যে সমস্ত অঞ্চলে একসময় ললারদের আন্দোলন শক্তিশালী ছিল, সেখানেই লেভেলার বা পরবর্তী সময়ে ডিগারদের প্রাধান্য বেশি করে লক্ষ্য করা যায়। এখানে ক্রিস্টোফার হিল আমাদের একটা জিওগ্রাফির দিকে দৃষ্টি আকর্ষণ করছেন। ঠিক যে অঞ্চলে ললার্ড আন্দোলন শক্তিশালী ছিল, সেখানে একটা সুপ্ত প্রভাব থেকে গিয়েছিল, ঠিক সেই অঞ্চলেই পরবর্তীকালে লেভেলার এবং ডিগারদের প্রাধান্য দেখতে পাচ্ছি। তবে হিল মনে করছেন যে লেভেলাররা কিন্তু আলটিমেটলি তাদের যেটা লক্ষ্য সেখানে পৌঁছাতে পারেনি। তার একটা প্রধান কারণ তিনি মনে করছেন যে নিম্ন মধ্যবিত্ত, বা যাদেরকে মার্ক্সীয় ভাষায় পেটি বুর্জোয়াজি বলা হচ্ছে, তাদের স্বার্থের সঙ্গে তাদের দাবিগুলো বেশি সম্পৃক্ত ছিল। সুতরাং এই যে সম্পৃক্ততা, একটা নির্দিষ্ট শ্রেণীর সঙ্গে সম্পৃক্ততা, যার ফলে এর যে একটা সার্বজনীন আবেদন সকল মানুষকে সেটা প্রভাবিত করছে, এমনটা ঘটেনি। এটাই হিলের মতে তাদের যে প্রভাব কমছে, ব্যর্থতা, সেটার দায়ী। তার পাশাপাশি হিল বলছেন যে অর্থনৈতিক দিক থেকে বা আদর্শগত দিক থেকে এরা বৃহৎ বুর্জোয়া শ্রেণীর উপরে নির্ভরশীল ছিলেন। অর্থাৎ সমস্ত মানুষের সঙ্গে ইকুয়ালি কানেক্টেড নন, কখনো কখনো দরকারে এরা একটি শ্রেণীর মানুষের সঙ্গে কানেক্টেড, এবং এই সময় এই শ্রেণীর মধ্যে প্রসেস অফ স্ট্র্যাটিফিকেশন বা নানা স্তর বিন্যাসের পদ্ধতি চালু ছিল। অর্থাৎ এদের মধ্যে কোনো শ্রেণী চেতনা বা একটা গোষ্ঠী চেতনা বা একটা সেন্স অফ ইউনিটি অর ইউনিফর্মিটি এটা কিন্তু ছিল না। কিরকম? যেমন কিছু ধনী কারিগরের অর্থনৈতিক সমৃদ্ধি ঘটলেও অনেকে গৃহযুদ্ধের প্রেক্ষিতে ভূমিহীন কৃষকে পরিণত হয়েছিলেন, যার ফলে এই যে ভাবনাগুলো সেগুলো একইভাবে সকলকে প্রভাবিত করতে পারেনি। তাদের নিজস্ব অবস্থান অনুযায়ী তারা প্রভাবিত হয়েছিলেন, অথচ নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর অনেক প্রভাবশালী সদস্য বুর্জোয়াদের স্বার্থের সঙ্গে তাদের স্বার্থকে অভিন্ন করে দেখছেন।
তারা কিন্তু বুর্জোয়াদের সঙ্গে নিজেকে একাত্ম বলে মনে করছেন, আবার অনেকে ক্ষতিগ্রস্ত হয়ে ভূমিহীন কৃষকে পরিণত হচ্ছেন, আবার অনেক সময় এরা অর্থনৈতিক দিক থেকে উচ্চ শ্রেণীর বুর্জোয়াদের উপর নির্ভরশীল হয়ে পড়ছেন। এই যে বিভিন্ন ধরনের প্রসেস অফ স্ট্র্যাটিফিকেশন, এইটা তাদেরকে আরো দুর্বল করছে, কন্ট্রাডিকশনস গুলো বাড়ছে, এবং আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনীর স্বাধীন আধিকারিক বা ইন্ডিপেন্ডেন্ট গ্র্যান্ডিজদের ওপর লেভেলারদের পরিকল্পনার কিন্তু কোনো প্রভাব পড়েনি। অর্থাৎ এখানে সেনাবাহিনীর একটা নির্দিষ্ট গোষ্ঠীর ওপরে প্রভাব পড়েছিল, সামগ্রিকভাবে সেনাবাহিনীকে প্রভাবিত করতে পারেনি। তাই ক্রিস্টোফার হিল আরো মনে করছেন যে লেভেলারদের আন্দোলনের উপর নির্ভর করে শ্রমিক শ্রেণীর কোনো সংগঠিত আন্দোলন দানা বাঁধেনি, এবং কোনো বৈপ্লবিক তত্ত্ব সামনে রেখে নতুন ধরনের সমাজ গঠনের লক্ষ্য লেভেলারদের ছিল না। সুতরাং সেদিক থেকে লেভেলার আন্দোলন ব্যর্থ হচ্ছে, এটা হিল পরিষ্কারভাবে দেখাবার চেষ্টা করছেন। A.L. মর্টন তার বইটি আমরা আগেও উল্লেখ করেছি, দেখিয়েছি, আমরা আবারও দেখাচ্ছি, আ পিপলস হিস্ট্রি অফ ইংল্যান্ড, সেখানে বলছেন যে ব্যর্থতা সত্ত্বেও ফরাসি বিপ্লবের জ্যাকোবিনদের ভূমিকার সঙ্গে তাদের যথেষ্ট মিল রয়েছে। অর্থাৎ মর্টন এখানে জ্যাকোবিনদের সঙ্গে তাদের সাদৃশ্য খুঁজে পাচ্ছেন, জ্যাকোবিনদের সঙ্গে তাদেরকে তুলনা করছেন। এই জ্যাকোবিনদের উপরে আমার আলাদা করে ভিডিও রয়েছে, সন্ত্রাসের শাসন, রেইন অফ টেরর, তোমরা দেখতে পারো, তাহলে এই সাদৃশ্য তোমরা খুঁজে পেতে পারবে। G.H. সাভাইন, এই বইটিও আমরা আগে উল্লেখ করেছি, আ হিস্ট্রি অফ পলিটিক্যাল থিওরি, সেখানে পরিষ্কার বলছেন যে তাদের ধ্যান ধারণা পরবর্তীকালে গণতান্ত্রিক আমূল সংস্কারবাদীদের গভীরভাবে প্রভাবিত করেছিল। সুতরাং সেই মুহূর্তে তাৎক্ষণিক যে ব্যর্থতা সেটা থাকলেও পরবর্তীকালীন গণতান্ত্রিক যে সংস্কার আন্দোলন, তাকে এই যে লেভেলার মুভমেন্ট, তাদের যে ধারণা বা তত্ত্ব প্রভাবিত করেছিল, সে ব্যাপারে কোনো সংশয় নেই। যদিও সম্পূর্ণ বিপরীত মেরুতে দাঁড়িয়ে মরিস অ্যাশলে, তার যে বই সেটা আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি, ইংল্যান্ড ইন দ্য 17th সেঞ্চুরি, সেখানে পরিষ্কার বলছেন যে পরবর্তীকালের রাজনৈতিক দর্শনে লেভেলারদের কোনো প্রভাব ছিল না। অর্থাৎ এখানে খুব ইন্টারেস্টিং, অ্যাশলে কিন্তু একটা খুব নেগেটিভ ইভ্যালুয়েশন বা মূল্যায়ন করছেন এবং পরবর্তীকালীন প্রভাবটাকে সম্পূর্ণভাবে অস্বীকার করছেন, যদিও তার সঙ্গে বেশিরভাগ ঐতিহাসিক একমত নন। এদিকে ক্রিস্টোফার হিল পরিষ্কারভাবে বলছেন যে কেবলমাত্র সাংবিধানিক সংকটের নিরিখে ইংল্যান্ডের গৃহযুদ্ধকে ব্যাখ্যা করা যায় না। আমরা একটু বিশ্লেষণে চলে আসি। ইংল্যান্ডের রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় পটভূমিতে যে পরিবর্তন দেখা দিয়েছিল, সেই পরিবর্তনের পটভূমিকে খেয়াল রাখতে হবে, এবং এক্ষেত্রে যে সংঘাত লক্ষ্য করা যায় তা কেবল স্বার্থের সংঘাত নয়। এ বিষয়ে একটা খুব গুরুত্বপূর্ণ কাজ ক্রিস্টোফার হিলের রয়েছে। এই সময়কালে ক্রিস্টোফার হিলের অসংখ্য কাজ রয়েছে, অসাধারণ বই রয়েছে। তার মধ্যে এটা হচ্ছে সোসাইটি অ্যান্ড পিউরিটানিজম ইন প্রি রেভলিউশনারি ইংল্যান্ড। সেখানে তিনি এই প্রেক্ষাপটটাকে ধরবার চেষ্টা করেছেন এবং পিউরিটানবাদে যেভাবে কায়িক শক্তির গুণগান করা হয়েছিল তা নিম্নবর্গের মানুষকে প্রভাবিত করেছিল বলে তিনি মনে করছেন। অর্থাৎ এই যে রাজনৈতিক, সামাজিক, ধর্মীয় পটভূমির যে পরিবর্তন, প্রি রেভলিউশনারি ইংল্যান্ডকে আলোচনা করতে গিয়ে সেখানকার সোসাইটি এবং সেখানে পিউরিটানিজমের যে প্রভাব, সেটাকে নিয়ে ক্রিস্টোফার হিল গভীরভাবে চর্চা করেছেন। পিউরিটানবাদ সেটা যে একটা বিকল্প সংস্কৃতির জন্ম দিয়েছিল, এটা ব্যাপারে সংশয়ের কোনো অবকাশ নেই। আমরা পিউরিটানবাদ নিয়ে ইংল্যান্ডের গৃহযুদ্ধের যে হিস্টোরিওগ্রাফি, সেখানে আলোচনা করেছি, কেন সেটা প্রভাবিত করেছিল, এবং তার মধ্যে থেকেই ক্রিস্টোফার হিল বিপ্লবের বিকল্প উৎস অনুসন্ধান করছেন। এবং এই প্রসঙ্গে হিলের অন্য আরেকটি বই আমরা উল্লেখ করব, সেটা হচ্ছে ইন্টেলেকচুয়াল অরিজিনস অব দ্য ইংলিশ রেভলিউশন, অত্যন্ত মূল্যবান একটি বই যেটি অক্সফোর্ড বার করেছে। সেখানে পরিষ্কারভাবে তিনি দেখাচ্ছেন যে এই যে বিকল্প চেতনা যেটা পিউরিটানবাদ থেকে উঠে আসছে, এই বিকল্প চেতনার যারা প্রবক্তা, তারাই গৃহযুদ্ধকে বৈপ্লবিক পরিবর্তনের দিকে নিয়ে গিয়েছিল। অর্থাৎ এটা এমন একটা গোষ্ঠী যাদের মধ্যে এই বিকল্প চেতনাটা সঞ্চারিত হচ্ছে এবং তারা ধীরে ধীরে বিপ্লবকে একটা অন্য মাত্রায় নিয়ে যাচ্ছেন। হিল কি বলছেন?
হিল বলছেন, ইটস ভেরি ইন্টারেস্টিং, যে এই যে গৃহযুদ্ধ যে সময়ে লেভেলার ডিগাররা উঠে আসছে, ঠিক সেই সময় বিপ্লব ঘটছে আসলে দুটো। হিলের মতে এখানে দুটো বিপ্লব। এক, সেখানে সম্পন্ন বণিক এবং শিল্পপতিদের সমর্থন পুষ্ট উচ্চবর্গীয় বুর্জোয়া বিপ্লব, যেটা সফল হচ্ছে, যারা কিনা উঠে আসা একটা গোষ্ঠী, যারা সমর্থন পাচ্ছে বণিকদের, যারা সমর্থন পাচ্ছে শিল্পপতিদের, এবং আলটিমেটলি তারা পার্লামেন্টের ক্ষমতাটা দখল করছে, রাজশক্তিকে পরাজিত করছে। কিন্তু সামগ্রিক বা সার্বিক যে পরিবর্তন কেউ কেউ আশা করেছিল সেটা হচ্ছে না, যে কারণে অন্যদিকে সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার সুরক্ষিত হচ্ছে না, কোনো সাম্যবাদী চেতনার প্রতিষ্ঠা ঘটছে না। কিন্তু এই গণতান্ত্রিক অধিকার নিয়ে যারা চিন্তিত, বা সাম্যবাদী চিন্তা নিয়ে যারা চিন্তিত, বা সাম্যবাদী চেতনায় যারা সমৃদ্ধ, তারা একটা বৈপ্লবিক প্রচেষ্টা করছে যাতে করে সম্পূর্ণভাবে রাজশক্তির অপসারণ ঘটিয়ে এমন একটা সিস্টেম প্রতিষ্ঠিত হয় যেখানে একটা সার্বজনীন ভোটাধিকার প্রতিষ্ঠিত হয়। কিন্তু এই বিপ্লবটা ব্যর্থ হচ্ছে। অর্থাৎ এই জায়গাটায় এসে পার্লামেন্টের যে সমস্ত সদস্যরা সাকসেসফুল হচ্ছে, যাদের পিছনে সম্পন্ন বণিক শিল্পপতিরা রয়েছে, যারা আসলে উচ্চ বুর্জোয়া, তাদেরই আরেকটা স্তরে দাঁড়িয়ে রয়েছে, নিচের স্তরে দাঁড়িয়ে রয়েছে একটা সাম্যবাদী চেতনার ধারণা, যেটাকে কিছু মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য ব্যবহার করার চেষ্টা করছেন। তারা ব্যর্থ হচ্ছেন, সেই জায়গাটাতে লেভেলাররা দাঁড়িয়ে রয়েছে। এবং এই কারণেই লেভেলার আন্দোলন ব্যর্থ হচ্ছে, কেননা নিরঙ্কুশ রাজশক্তি পরাজিত হলেও সেখানে কিন্তু রাষ্ট্র ব্যবস্থার গণতান্ত্রিকরণের, গণতান্ত্রিকতার প্রতিষ্ঠার কোনো চেষ্টা আমরা লক্ষ্য করতে পারি না। অর্থাৎ এখানে যেন রাজা এবং পার্লামেন্টের লড়াইয়ে পার্লামেন্ট জয়লাভ করে পার্লামেন্টের একদল সদস্য ক্ষমতা লাভ করছে, সেখানে কিন্তু গণতান্ত্রিকতার জয় ঘোষিত হচ্ছে না। সেই জায়গাটায় দাঁড়িয়ে এই যে দ্বিতীয় বিপ্লবটি, সেটা ব্যর্থ হচ্ছে। আশা করি আমি বোঝাতে পেরেছি। এবং হিল দেখাচ্ছেন যে লেভেলারগণ সম্পদহীন মানুষের রাজনৈতিক অধিকারের কথা সেভাবে না ভাবলেও এদের আন্দোলনের মধ্যে দিয়েই একটা সাম্যবাদী সমাজ ভাবনার উত্থান ঘটছে, এবং ডিগার আন্দোলনের অনুসারীগণ ধনী দরিদ্রের ভেদ ঘুচাবার কথা বলছেন। অর্থাৎ একটা নেক্সট স্টেপই হচ্ছে যেন ডিগার আন্দোলন, যার সূত্রপাত হয়েছিল লেভেলারদের দ্বারা, কিন্তু ডিগাররা সেটাকে আরো এগিয়ে নিয়ে গিয়েছিল। যে কারণে একটা সময় ছিল যে সময় ডিগাররা নিজেদেরকে ট্রু লেভেলার বা প্রকৃত লেভেলার বলে দাবি করত। আমরা এক্ষুনি সেই আলোচনায় আসবো। আমরা আস্তে আস্তে এটার হাত ধরেই ডিগারদের আন্দোলনের ধারণায় প্রবেশ করব। ইংল্যান্ডে যখন লেভেলাররা ব্যর্থ হচ্ছে, লেভেলারদের আন্দোলন দমন করা হচ্ছে, তখনই সেইখানে গেরার্ড উইনস্ট্যানলির নেতৃত্বে ডিগারদের আন্দোলন শুরু হচ্ছে। উচ্চারণটা গেরার্ড উইনস্ট্যানলি বা জেরার্ড উইনস্ট্যানলি, যে কোনোটাই হতে পারে, কোনো অসুবিধা নেই। তিনি নিজে ব্যক্তি জীবনে ছিলেন ঋণের ভারে জর্জরিত একজন বস্ত্র ব্যবসায়ী, এবং তার উপরে উগ্র কেলভিনবাদের প্রভাব পড়েছিল, এবং এই মানুষটি পরবর্তীকালে নেতৃত্ব দিয়েছিলেন ডিগার আন্দোলনের। প্রথম দিকে যে সমস্ত রচনা, সেখানে তিনি পরিষ্কারভাবে বলছিলেন যে প্রত্যেক মানুষের মধ্যেই ঈশ্বরের অবস্থান। খেয়াল করে দেখো, এখানেও কিন্তু সেই একটা ধর্মীয় ভাবনার প্রভাব রয়েছে, এবং সেইভাবেই কিন্তু সাম্যের ধারণাটাকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করা হচ্ছে। এই যে প্রত্যেক মানুষের মধ্যে ঈশ্বরের অবস্থান, এবং কোনো একজন মানুষের ব্যক্তি চেতনা জাগ্রত হলে তবেই তার পক্ষে এই সত্য অনুধাবন করা সম্ভব। অর্থাৎ মানুষের ব্যক্তি চেতনা বলতে এখানে কি বোঝানো হয়েছে? মানুষের ব্যক্তি চেতনা বলতে এখানে কিন্তু বোঝানো হয়েছে এই ভাবনা, যেখানে মানুষ অনুভব করবে যে তার মধ্যেও ঈশ্বরের অবস্থান রয়েছে। এটাই যেন তার ব্যক্তি চেতনা। ধর্মীয় প্রতিষ্ঠানের বিরোধিতার সুর এতে স্পষ্ট, তাই ইংল্যান্ডের চার্চ উইনস্ট্যানলিকে বহিষ্কার করেছিল। লেভেলার আন্দোলনের প্রেক্ষাপটে রাজতন্ত্র বিরোধী মানসিকতা তাকে অনুপ্রাণিত করেছিল। 1649 খ্রিস্টাব্দ নাগাদ তার অনুগামীরা লোকালয় থেকে দূরে পাহাড়ের উপর জমি আবাদ করে তাদের সাম্যবাদী সমাজ পত্তন করতে উদ্যোগী হয়েছিল। এখানে আবার আমি গ্রেভেলের প্রসঙ্গ আনবো। গ্রেভেলের বেশ কিছু অনুগামীও কিন্তু এই ধরনের
উদ্যোগ নিয়েছিলেন একটা সময়, এবং পরবর্তীকালে ইউটোপিয়ান সোশ্যালিজম, যেটার বিকাশ আমরা ঊনবিংশ শতাব্দীতে ইউরোপে দেখতে পাই, সেখানেও কিন্তু একইভাবে এই ধরনের কিছু আচরণ আমরা দেখতে পাই, এবং এরা নিজেদের প্রকৃত লেভেলার বা ট্রু লেভেলার বলে দাবি করেছিলেন, যেটা আমি ইতিমধ্যেই উল্লেখ করেছি। উইনস্ট্যানলি এই সময়কার রচনায় বলেছেন, প্রকৃতির সম্পদে সমস্ত মানুষের সমান অধিকার। খুব গুরুত্বপূর্ণ একটি বাক্য, সমান অধিকারের কথা বলা হচ্ছে, ইকুয়াল রাইট। মানুষের সহজাত চেতনাকে আশ্রয় করে ঈশ্বরের সন্তানেরা ব্যক্তি স্বার্থ প্রসূত পারস্পরিক বৈরিতা দূর করে একটি সংঘাতহীন সমাজ গড়ে তুলতে সক্ষম। অর্থাৎ এখানে একটা সংঘাতহীন সমাজের কথা বলা হচ্ছে, যেটা গড়ে উঠবে কিভাবে? মানুষের সহজাত চেতনাকে আশ্রয় করে। সেই সহজাত চেতনাটা কি না, তারা প্রত্যেকেই ঈশ্বরের সন্তান। এই ঈশ্বরের সন্তানেরা ব্যক্তি স্বার্থ প্রসূত বৈরিতা দূর করবে। তার কারণ, সকলে যদি ঈশ্বরের সন্তান হন, সেখানে কোনো বৈরিতা থাকতে পারে না, এবং তার মানে সকলেই এখানে সমান এবং একটা সমষ্টিবাদী সামাজিক ভাবনার প্রকাশ লক্ষ্য করা যাচ্ছে। এই যে সমষ্টিবাদী সামাজিক ভাবনা, তার বহিঃপ্রকাশ এখানে আমরা দেখতে পাচ্ছি। এবং তিনি ঈশ্বরের সন্তানদের মধ্যে কোনো শ্রেণীভেদ বা লিঙ্গভেদ মানতে চাননি। লেভেলারদের কাছে কিন্তু ভৃত্যদের কোনো অধিকার ছিল না, নারীদের কোনো অধিকার ছিল না, কিন্তু ডিগাররা শ্রেণীভেদ, লিঙ্গভেদ এগুলো কোনোভাবেই মানতে চাননি। তাদের আদর্শ ছিল ইকুয়ালিটি, কমিউনিটি অ্যান্ড ফেলোশিপ উইথ আওয়ার ওন কাইন্ড। 1949 তিনি নিউ ইয়ার্স গিফট নামে একটি প্রচার পুস্তিকায় ব্যক্তিগত সম্পত্তি বিলুপ্তির কথা বলছেন, এবং পরবর্তীকালে আরেকটি প্রচার পুস্তিকা, যেটা ঠিক তার পরের বছর প্রকাশিত হচ্ছে 1650 খ্রিস্টাব্দে, ফায়ার ইন দ্য বুশ, সেখানে পরিষ্কারভাবে বলছেন যে ব্যক্তিগত সম্পত্তি হলো আসলে মার্ডারিং প্রপার্টি। এই যে বক্তব্য, এটা একেবারে পরবর্তীকালে রুশোর যে বক্তব্য তার পূর্বাভাস। রুশোর বক্তব্যে আমরা এটারই প্রতিধ্বনি পরবর্তীকালে দেখতে পেয়েছি। উইনস্ট্যানলি মনে করতেন, ব্যক্তির বৈভব ঈশ্বরের অভিপ্রায় নয়। তিনি প্রাকৃতিক সম্পদ সৃষ্টি করেছেন তার সকল সন্তানের জন্য, কারণ প্রকৃতি যদি ঈশ্বরের সৃষ্টি হয় আর প্রত্যেক মানুষ যদি ঈশ্বরের সন্তান হন, তাহলে এই প্রাকৃতিক সম্পদ সকলের জন্য। তার বক্তব্য শুধু ব্যক্তি সম্পদ বিরোধী নয়, বাণিজ্য বিরোধীও বটে। তার ভাবনা অনুযায়ী অন্যকে বঞ্চিত করে নিজের ধন সঞ্চয় পাপ, এবং মহাজনরা অন্যদের ক্ষমতা ছিনিয়ে নিয়ে তাদের নিজেদের তৈরি আইন দ্বারা তাদের নিজেদের জন্য পৃথিবীর সকল রস আহরণ করে। অর্থাৎ এখানে মানি লেন্ডিংটাকেও কিন্তু অন্যায় বলা হচ্ছে, ধন সঞ্চয়কে অন্যায় বলা হচ্ছে। একটা সুষম বন্টন সমস্ত সম্পদের, যা কিনা ঈশ্বরের সৃষ্টি, তার একটা সুষম বন্টন, এটার কথা তিনি বারবার বলছেন। এ যেন এক পুঁজি বিরোধী সাম্যবাদী প্রত্যয়, যা প্রভাবিত করেছিল পুরো 1640-এর দশককে। এ ব্যাপারে কোনো সংশয় নেই, এটা আমরা দেখতে পাচ্ছি। তার দ্য ল অফ ফ্রিডম নামক আরেকটি প্রচার প্রবন্ধে তিনি লিখেছেন, একজনের অধিকার তার প্রতিবেশীকে অধিকারহীন করতে পারে না। অর্থাৎ আমার থাকা মানে আরেকজন বঞ্চিত হওয়া, এটা কখনোই কাম্য নয়। ক্রিস্টোফার হিল উইনস্ট্যানলির অনেকগুলো এই ধরনের প্রচার পুস্তিকা নিয়ে একটি সংকলন করেছিলেন, একটা এডিটেড ভলিউম, যেটা আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি, উইনস্ট্যানলি দ্য ল অফ ফ্রিডম অ্যান্ড আদার রাইটিংস বলে। সেখানে কিন্তু দ্য ল অফ ফ্রিডম এই পুস্তিকাটি অন্তর্ভুক্ত করা হয়েছে, সেটা যে কেউ এখনো পড়তে পারেন। মানুষের চেতনা এই ধরনের সামাজিক বৈষম্যের অযৌক্তিকতা অনুধাবন করে এমন একটি সমাজ গড়ে তুলবে যেখানে ব্যক্তি সম্পত্তি কোনো আমিত্ব বোধ সৃষ্টি করবে না। ইট ওয়াজ অ্যান এক্সপেকটেশন। এটা তিনি আশা করছেন যে একসময় মানুষের চেতনা সামাজিক বৈষম্যের অযৌক্তিকতাকে অনুধাবন করবে। কি করে অনুধাবন করবে না, সে যদি নিজে অনুধাবন করে যে প্রত্যেকটা মানুষ ঈশ্বরের সন্তান, তাহলে বৈষম্যের অযৌক্তিকতা সে অনুধাবন করবে এবং এমন একটা সমাজ গড়ে তুলবে যেখানে ব্যক্তি সম্পত্তি
কোনো ধরনের আমিত্ববোধ সৃষ্টি করবে না, কারণ ব্যক্তি সম্পত্তির যে কোনো অস্তিত্ব নেই। ঈশ্বর যে সকলের জন্য সম্পদ সৃষ্টি করেছেন সেটা তারা অনুভব করতে পারবেন। আসলে তিনি রাজনৈতিক অধিকারের দাবির মধ্যে আন্দোলনকে সীমিত না রেখে এক সাম্যবাদী সমাজের স্বপ্ন দেখছেন। আসলে উইনস্ট্যানলির যে ধারণাটা, এটা আরো ওয়াইডার, এক্সপ্যান্ডেড। লেভেলাররা যেখানে সাধারণ মানুষের রাজনৈতিক অধিকার নিয়ে কথা বলছেন, যেখানে তারা পার্লামেন্টের উচ্চবর্গীয় সদস্যদের অধিকার প্রতিষ্ঠার জায়গায় থেমে থাকতে চাইছে না, তারা সাধারণ মানুষকে রাষ্ট্র পরিচালনার অংশীদার করতে চাইছে, সেখানে উইনস্ট্যানলি আরো এগিয়ে গিয়ে হি ওয়াজ টকিং অ্যাবাউট সোসাইটি, যেখানে একটা সাম্যবাদী চেতনা কাজ করবে, এবং সেই সাম্যবাদী চেতনা থাকলে অটোমেটিক্যালি সকলের সমান অধিকার প্রতিষ্ঠিত হবে। অর্থাৎ এটা আরো একটা সম্প্রসারিত ধারণা। যদিও এই যে ধারণাটা প্রসারিত হচ্ছে বা প্রচারিত হচ্ছে, তার একটা ধর্মীয় পরিভাষা রয়েছে, কারণ সেখানে বারবার ঈশ্বরকে টেনে আনা হচ্ছে। ঈশ্বর যে সার্বিকভাবে সমস্ত কিছু সৃষ্টি করেছেন, প্রাকৃতিক সম্পদ থেকে সবকিছু, সেটা বারবার বলা হচ্ছে। এ যেন স্বর্গরাজ্যে ফিরে যাবার জন্য এক ধরনের আকুলতা, যে স্বর্গরাজ্য থেকে এককালে প্রথম মানুষটি বিতাড়িত হয়েছিলেন। অর্থাৎ মানুষের যে পূর্বপুরুষ আদম, যিনি বিতাড়িত হয়েছিলেন, তাকে ওখান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, সেই মানুষটিরই উত্তরসূরি, যারা উত্তরাধিকারী, পরবর্তী জেনারেশন, তারা সেই স্বর্গরাজ্যেই আবার ফিরে যেতে চায়। এখানে স্বর্গরাজ্য কি না একটা সাম্যের রাজ্য, সেটাই স্বর্গরাজ্য যেখানে সকলের অধিকার। এমন এক স্বর্গরাজ্য যেখানে ফিলিং অফ মাইন্ড অ্যান্ড টাইম একজন ব্যক্তিকে তার প্রতিবেশীর থেকে বিচ্ছিন্ন করে না, একজনকে তার প্রতিবেশীর থেকে আলাদা করে না, প্রতিবেশীর থেকে ধনী করে না, যার ফলে একটা অদ্ভুত সাম্যের বোধ তৈরি হয়। এই যে ধর্মবোধ, এখান থেকেই এই সাম্যবাদের জন্ম হচ্ছে। 1649-50 নাগাদ যখন ক্রমওয়েলের অনুগামীরা লেভেলার উগ্রপন্থীদের দমন করছেন, তখন এরা নিভৃতে সাম্যবাদী প্রত্যয়ের প্রকৃত উত্থানের কয়েক শতাব্দী পূর্বে, আমরা 19বিংশ শতাব্দীতে সাম্যবাদী ধারণার উত্থান দেখতে পাই, তার বহু আগে লোকালয় থেকে অনেক দূরে উইনস্ট্যানলির নেতৃত্বে কয়েকটি সাম্যবাদী সমাজ প্রতিষ্ঠা করছেন। এই যে ডিগিং দ্য সয়েল, চাষের জন্য মাটি কোপানো, সকলে সমানভাবে উৎপাদন করবে, সকলে ভোগ করবে সমানভাবে, এই যে কনসেপ্ট, এটাই হচ্ছে ডিগারদের মূল কথা। এখানেই তাদের মহত্ব এবং অসামান্যতা। এরপর আমরা এই সময়কার প্রেক্ষাপটটাকে আরেকটু বিশ্লেষণ করে আমাদের আলোচনায় ইতি টানব। ক্রিস্টোফার হিলের আরেকটি বই এখানে আমি উল্লেখ করতে চাইব, দ্য ওয়ার্ল্ড টার্নড আপসাইড ডাউন, একটা বিখ্যাত বই যার একটা বাংলা অনুবাদ পাওয়া যায়, বিশ্ব যখন উথাল পাথাল এই নামে। সেইখানে সাম্যবাদী চেতনার উৎস অনুসন্ধান করবার চেষ্টা করা হয়েছে, যে এই যে ডিগাররা একটা সাম্যবাদী চেতনা নিয়ে এলো, এই সাম্যবাদী চেতনাটার কবে শুরু হয়েছিল, এর উৎস কি, কিভাবে শুরু হয়েছিল। তিনি দেখাচ্ছেন যে সপ্তদশ শতাব্দীর শুরু থেকে সাধারণ মানুষের জীবনযাত্রার মান অত্যন্ত নিম্নগামী হয়েছিল এবং উচ্চবর্গীয়দের সঙ্গে তাদের নানা সংঘাত শুরু হয়েছিল, এবং তা উচ্চবর্গীয়দের উৎকণ্ঠার কারণ হয়েছিল। কেন না, পার্লামেন্টের সঙ্গে রাজার সংঘাতের সময় এই নতুন দিনের স্বপ্ন নিয়ে নিম্নবিত্তের মানুষেরা পার্লামেন্টের পাশে দাঁড়িয়েছিল, কিন্তু তাদের স্বপ্ন পূরণ না হলে তারা কতদিন থাকবেন এটা নিয়ে একটা সংশয় ছিল। রাষ্ট্রীয় ধর্মীয় প্রতিষ্ঠানগুলি সম্পর্কে বিতৃষ্ণা জনরোষে ঘৃতাহুতি দিয়েছিল। ডেভিড আন্ডারডাউন একটা বই লিখছেন, বইটার নাম হচ্ছে দ্য রেভেল, রায়ট অ্যান্ড রেভেলিয়ন, সাবটাইটেল হচ্ছে পপুলার পলিটিক্স অ্যান্ড কালচার ইন ইংল্যান্ড, টাইম ফ্রেমটা হচ্ছে 1603 to 1660। সেই গ্রন্থে বিক্ষোভের কিছু আঞ্চলিক বৈশিষ্ট্য তিনি লক্ষ্য করেছেন। রাজকীয় বনাঞ্চলগুলি বিক্রি করে দেওয়া হলে লন্ডনের যে সমস্ত বণিক বহিরাগত হিসাবে সেগুলির মালিক হয়েছিলেন, তারা রোষের শিকার হয়েছিলেন। কিরকম না, এরকম রিজিওনাল যে রেভেলিয়ান্সগুলো সেগুলো শুরু হয়ে যাচ্ছে, এবং আঞ্চলিক বনাঞ্চলগুলোতে লন্ডন থেকে আসা বণিকরা যখন উড়ে এসে জুড়ে বসছে, তারা অবশ্যই বহিরাগত এবং তাদের বিরুদ্ধে সেখানকার স্থানীয় মানুষ
ক্ষুব্ধ হচ্ছে এবং দাঙ্গাকারীদের মধ্যে পিউরিটানদের সংখ্যা ছিল অত্যন্ত বেশি। এই বিক্ষোভ রাজা ও পার্লামেন্টের সংঘাতের সঙ্গে কিভাবে মিশে গিয়েছিল সে ব্যাপারে আন্ডারডাউন এই একই গ্রন্থে আলোচনা করেছেন এবং সেই প্রসঙ্গে তিনি বিশ্লেষণ করেছেন কিছু প্রচার পুস্তিকা। আমরা আগে কয়েকটা প্রচার পুস্তিকা দেখেছি এবং সেই প্রচার পুস্তিকাগুলোকে যদি আমরা মাথায় রাখি তাহলে এটার একটা উৎস খুঁজে পাব। এইভাবেই আমরা দেখতে পাচ্ছি যে চেতনার জগতে গ্রাম এবং শহরের দূরত্ব কমে যাচ্ছে এবং অনেকেই রাজদ্রোহিতার ভাষা গ্রহণ করছে, কারণ গ্রামাঞ্চলের মানুষও কিন্তু ধীরে ধীরে রাজদ্রোহী হয়ে উঠছে। এবং আরেক দিকে অনেকে আবার বিপ্লবের দ্রুত সমাপ্তি চাইছে, যাকে জন মোরিল বা অ্যালান এভারিটের মতো ঐতিহাসিকরা বলছেন নিউট্রালিজম। নিউট্রাল, তারা নিরপেক্ষ থাকতে চাইছেন। তার মানে অনেকগুলো ভাবনা, অনেক ধরনের ডাইমেনশন, অনেক ধরনের স্ট্যান্ড পয়েন্ট এখানে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। যদিও এইটাকে নিউট্রালিজম বলা যায় কিনা তা নিয়ে তর্কের অবকাশ রয়েছে। এই যে নিরপেক্ষতার তত্ত্ব, যেটাকে ব্রায়ান ম্যানিং অবশ্য দেখছেন না সেভাবে, তার যে বইটি আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি, দ্য ইংলিশ পিপল অ্যান্ড দ্য ইংলিশ রেভলিউশন, সেখানে বলছেন যে পার্লামেন্টের উচ্চবর্গীয় রাজবিরোধীরা রাজশক্তির বিরোধিতায় সাধারণ মানুষদের পার্লামেন্টের রক্ষা কবচ হিসেবে দেখতেন। কিন্তু এই দেখলেই তো হবে না। সাধারণ মানুষ নিজেদের দুর্দশার জন্য দায়ী করত এনক্লোজার বা বেষ্টনী ব্যবস্থাকে। এটা নিয়ে আলাদা ভিডিও আমাদের রয়েছে। এবং কমার্শিয়ালাইজেশন অফ এগ্রিকালচার বা যেটাকে বাণিজ্যিক কৃষি ব্যবস্থা বলে, সেই বিষয়গুলোকে তারা দারিদ্র্যের জন্য দায়ী করত। তাহলে এই প্রবলেমটা যদি সলভ করা না হয়, তাদের দারিদ্র্য দূরীকরণ যদি সম্ভব না হয়, তাহলে তারা রাজশক্তির বিরোধিতায় পার্লামেন্টকে সমর্থন করলেও সেই জায়গায় তারা থেমে যাবে না। যদিও রাজবিরোধীরা তাদেরকে রক্ষা কবচ হিসেবে দেখছে, কিন্তু এই রক্ষা কবচ বেশি দিন কাজ করবে না। গৃহযুদ্ধের অস্থিরতা গ্রামাঞ্চলে রাজকীয় নিয়ন্ত্রণকে দুর্বল করেছিল, কিন্তু এই দারিদ্র্য তাদেরকে অন্য এক ধরনের মতবাদের দিকে আকর্ষিত করছে। অর্থাৎ এদিকে পার্লামেন্টের রাজবিরোধীরা রাজশক্তির বিরোধিতা করে পার্লামেন্টে নিজেদের ক্ষমতা প্রতিষ্ঠিত করে তারা ক্ষান্ত হচ্ছে, কিন্তু ততদিনে রাজবিরোধী আন্দোলনের সূত্র ধরে গ্রামাঞ্চলের মানুষ, তাদের তো স্বপ্ন, তাদের চাওয়া, সেগুলো তো আলাদা। সেই কারণে তারা কিন্তু সেখানে থেমে না গিয়ে তারা আরো এগিয়ে যাচ্ছে। এই যে একটা ডাইভার্সিটি, বৈচিত্র্য, আন্দোলনের ভাবনার বা আদর্শের বৈচিত্র্য, এইটা আমাদেরকে মাথায় রাখতে হবে সর্বতোভাবে। লেভেলার এবং ডিগারদের প্রতিরোধের যে রাজনীতি, এই পরিপ্রেক্ষিতে বিচার করতে হবে, যেটা আমি এতক্ষণ বললাম। এবং তারা ফিরে যেতে চাইছে এক কাল্পনিক অতীতের আদর্শ জগতে, যেখানে সাধারণ মানুষের রাজা নির্বাচনের অধিকার ছিল। আবার আরেক দিকে ডিগাররা আরো এক ধাপ এগিয়ে গিয়ে রাজনৈতিক অধিকারের বাইরে সামাজিক অধিকারকেও চাইছে। এই ধরনের যে অতীতমুখী চিন্তা, তা কোনো কোনো ঐতিহাসিক রক্ষণশীলতা বললেও এই যে অতীতচারিতা, পুরাতন যুগের স্বপ্ন, সাম্যের স্বপ্ন, এইখান থেকেই পরবর্তীকালে জন্ম নিচ্ছে রাজনৈতিকভাবে একটা আধুনিক গণতান্ত্রিক পরিভাষা, আবার অন্যদিকে একটা সমাজতান্ত্রিক পরিভাষা। এই যে রাজনৈতিক পরিভাষা, গণতান্ত্রিক পরিভাষা, যা পরবর্তীকালে গণতন্ত্রের পথকে প্রশস্ত করছে বা প্রভাবিত করছে, আরেক দিকে যে সমাজতান্ত্রিক পরিভাষা, তা ঊনবিংশ শতাব্দীর যে সমাজতান্ত্রিক আন্দোলন তাকে প্রভাবিত করছে। সুতরাং লেভেলার ও ডিগারদের আন্দোলন শুধুমাত্র কিছু রাজবিরোধী আন্দোলন নয়, এর পিছনে যথাক্রমে লেভেলারদের ক্ষেত্রে রাজনৈতিক এবং ডিগারদের ক্ষেত্রে সামাজিক তথা সমাজতান্ত্রিক যে প্রভাব, সুদূর প্রসারী প্রভাব, এটাকে অস্বীকার করার কোনো জায়গা নেই। আমাদের পুরো বিষয়টা এইভাবেই বুঝতে হবে। আজকের আলোচনা এই পর্যন্ত। তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, অবশ্যই কমেন্ট করবে, লাইক দেবে, আর কোনো অসুবিধা থাকলে আমাদেরকে অবশ্যই ইমেলে জানাবে। আজকের আলোচনা এই পর্যন্ত। আমরা ফিরে আসবো খুব শীঘ্র অন্য আরেকটি ভিডিও নিয়ে। আজকে এই পর্যন্ত।